প্রিয় দর্শক, স্বাধীনতার ৪৯ বছরে দেশে আইসিইউ এর সংখ্যা হচ্ছে ৪32টি সিট আছে। আর এই করোনাকালে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২০০টির মতো আইসিইউতে সিট। তো এখন আমাদের প্রশ্ন, ১৭ কোটির এই দেশে যে হারে প্রতিদিন হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃতের তালিকা দীর্ঘ হচ্ছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে যদি আইসিইউ এবং টেস্টের ব্যবস্থা না করা হয় তাহলে এই সংকট কোথায় গিয়ে দাঁড়াবে। এই মহা দুর্যোগে কিন্তু এটা কোনো প্রতিপক্ষর হয়ে তার বিপক্ষে কথা বলা না কিংবা কোনো দোষারোপ করা না, বরং এটুকুই এখন এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে সারা বাংলাদেশে এই মহা দুর্যোগের সময় বারবার এই চিত্রটি এসেই চোখের সামনে ভেসে উঠল যে আমাদের সারা দেশে স্বাস্থ্য খাতের একদমই নজর দেওয়া হয়নি, এবং নজরটা দিতে পারলে, চেয়ে বেশি আরও সুরক্ষিত করতে পারলে স্বাস্থ্য খাতকে, হয়তো সারা দেশের মানুষকে আরেকটু দুর্ভোগ কম পোহাতে হতো। সুতরাং এটি কোনো আক্ষেপ নয়। আর আমি সোমা ইসলাম, আজকে মেট্রো টু দ্য পয়েন্ট শুরু করছি। আমাদের আজকে আলোচনার বিষয় অসংক্রমিত ১৯। কেন বলছি এটা? কারণ ৬৪টা জেলার মধ্যে ৪৫টি জেলাতেই কিন্তু করোনা ছড়িয়ে পড়েছে, বাকি আছে ১৯টি জেলা। আমরা প্রত্যাশা করব এই ১৯টি জেলার মানুষ সুরক্ষিত থাকবে এবং সেখানে যারা আইন শৃঙ্খলা প্রশাসনের লোকজন আছে তারা অবশ্যই তাদের জেলাগুলোকে একদম করোনা ঠেকাতে সফল হবে। আজকে আমাদের আলোচনায় যারা সম্মানিত অতিথি আছেন, চলুন দেখিনি তারা কারা। আমাদের সঙ্গে আলোচনায় আজকে স্টুডিওতে যুক্ত হবেন প্রফেসর আবু ইউসুফ, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সাথে সরাসরি সংযুক্ত হবেন ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এইড বাংলাদেশ। আমাদের সঙ্গে থাকছেন ডক্টর ফারুক আহমেদ, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ। আমাদের সঙ্গে যুক্ত হবেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি প্রথমেই আজকে আলোচনা শুরু করব। আমাদের আজকে ঐতিহাসিক দিন, আজকে ১৭ই এপ্রিল। শ্রদ্ধা ভরে আমি ইতিহাসের সেই মহান দিনটিকে স্মরণ করছি, কারণ এদিনেই কুষ্টিয়ার মেহেরপুরে আমাদের অস্থায়ী মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন। আমি সেই কারণে আজকে সরাসরি প্রথম আলোচনা শুরু করতে চাই নাসিরউদ্দিন ইউসুফকে দিয়ে। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আশা করছি আপনি সুস্থ আছেন এবং বাড়ির সকলেই ভালো আছে। আমি প্রথমে যেটা জানতে চাচ্ছি, আজকে তো সেই ঐতিহাসিক ১৭ই এপ্রিল, আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং সেই সময় ১৯৭১ সালে জাতির জনকের ডাকে সারা বাংলাদেশ ৯ মাসের যুদ্ধে যে মুক্তিযুদ্ধে সফল হয়েছিল আজকের বাংলাদেশ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা কিন্তু যুদ্ধ, সময় এবং অবস্থার প্রেক্ষাপট পাল্টে গেছে, করোনার সঙ্গে যুদ্ধ করা হচ্ছে এবং সেই যুদ্ধের জন্য ঘোষণা ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষকে এক হওয়ার জন্য তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই প্রেক্ষাপট এবং আজকের জায়গাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হচ্ছে যে করোনায় বাংলাদেশও তার এবং প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বিষয়টিকে একটা নির্দিষ্ট প্রদানের, সব জায়গায় যে আমরা সফল হচ্ছি, অসফলতা আছে কিন্তু সাফল্য আছে। আমার মনে হচ্ছে ৭১-এর সাথে যদি যোগ বিষয়টা দেখতে পারি, ৭১-এর শত্রুটা আমরা এখন কিন্তু শত্রুটা অদৃশ্য। কখন এমনকি আমার শরীরে ঢুকে এসে কত চাপটি মেরে বসে থাকবে এবং মিশনটা শুরু হবে সেটাই তো বোঝা যায় থাকে, এরকম বলা হচ্ছে। এবং একই সাথে এটা বলা হচ্ছে আমরা প্রস্তুত, সারা পৃথিবীর কেউই আজকে ডাক্তার ইন্টারভিউ তারা তাদের কোনো ধারণাই ছিল না এইভাবে সময় ধরে চরিত্র বদলে বদলে একটা ভাবে পারে এবং মানুষকে একেবারেই মহামারীর দিকে চলে পারে, এরকম কোনো তাদের ছিল না। সারা পৃথিবীর কারণেই প্রস্তুতি হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের খুব অপ্রতুল, নিঃসন্দেহে অপ্রতুল, সেটি দিয়ে করতে হবে। এই জায়গাটা বিশ্বাসের, এই জায়গায় যে আমরা ৭১-এর মতো এই মুজিবনগর যখন গঠিত ছিলাম, আপনাকে যে এ অসম্ভব, পাকিস্তানের দ্বারা কোনোদিন তুলে উঠতে পারবো না, এটা আমার শোনা। এবং পাওয়ার পর শুনেছি এই দেশ টিকবে না। এবং ৭৪-এ যখন মঙ্গল হলো তখন বলতে এই তো বলেছিলাম যা তাই করেছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে যখন হত্যা করলো তখন একই কথা। সুতরাং এই নেগেটিভ ক্যাম্পের মধ্যে দিয়ে এটা করতে, এখানে পিছপা হওয়ার কোনো উপায় নেই। আমরা যখন একটা মাত্র ইনস্ট্রুমেন্টটা ছিল আমাদের জনগণের সমর্থন এবং তার একটি এক্সপ্রেশন ছিল ইন্ডিপেন্ডেন্স, যেটা জনাব তাজউদ্দিন আহমেদ এবং তৈরি করেছিলেন আমাদের হয়ে, সারা দেশের মানুষের হয়ে। সেই এক পৃষ্ঠার একটি মাত্র প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়ে বাংলাদেশ লড়াই করছে, সেটা দিয়ে
এবং সম্ভব নয় এমন কোনো কথা নয়। আমাদেরকে মনে হয় অনেক বেশি সুচিন্তিতভাবে করোনার মোকাবেলা করা উচিত, আরো ব্যাপক দেখা উচিত। পরীক্ষা খুব কম হচ্ছে যেটি সবাই বলছে, সে জায়গায় পরীক্ষা আরো বাড়ানো উচিত, করা উচিত, এবং আমাদের যদি শক্তি না থাকে দেশের সাহায্য নিয়ে আমরা ভাবে আমাদের কতজন রোগী সব হয়তো পারা যাবে না, 17 কোটি মানুষের প্রত্যেকের স্বাস্থ্য তো এখন চেক করা যাবে না। ধন্যবাদ নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নাসিরউদ্দিন ইউসুফ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো, আরো আলোচনা নিয়ে যুক্ত হব আপনার সঙ্গে। প্রফেসর আবু ইউসুফ, আমি আপনার কাছে যেতে চাই। আমি প্রথমে জানতে চাই, বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা কিংবা চিকিৎসক যারা চিকিৎসা সেবার সঙ্গে সরাসরি যুক্ত আছে, আপনার কাছে কি সে তথ্য আছে কতজন আক্রান্ত হয়েছে এ পর্যন্ত? এ পর্যন্ত যে তথ্য আছে আপনার 60-62 জন হবে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমাদের একজন ডাক্তার মারা গেছে, মঈনুদ্দিন। তার আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে তাকে বেহেশত নসিব দান করেন। এবং এটা তো সত্যি যে একটি যুদ্ধের ময়দানে যে একজন সোলজার হচ্ছে ফ্রন্ট ফাইটার। আমাদের সবাই যুদ্ধ করতেছে, কিন্তু ডাক্তার, তারপর ফিল্ড ওয়ার্কার যারা সোয়াব কালেক্ট করতেছে, আমাদের সিস্টার, আমাদের সাংবাদিক ভাইরা, তারপরে আমাদের যারা পুলিশে চাকরি করতেছে, আর্মিতে যারা চাকরি করতেছে, তারা কিন্তু যারা মাঠে আছে, আমি মনে করি প্রতিটা লোকই আসলে এই যুদ্ধের সামনের সারির যাত্রী, এবং তারা তো ফার্স্ট এফেক্ট হওয়ার চান্স অনেক বেশি। স্যার, আপনি যেটা বলছেন যে চিকিৎসক প্রায় 60 জন স্বাস্থ্যকর্মী সকলে মিলে আক্রান্ত হয়েছে, এই হিসাবটা, কিন্তু আমার কথা হচ্ছে যারা চিকিৎসা দিবে, ফ্রন্টলাইনের হিরো, একজন চিকিৎসক থেকে ওয়ার্ড বয় থেকে শুরু করে একজন নার্স, তারাই তো সেবাটা দিচ্ছে। তাহলে তারা যদি এইভাবে আক্রান্ত হতে থাকে, এবং কেন আক্রান্তটা হচ্ছে, তাদের সুরক্ষাটা কতখানি দিতে পারা যাচ্ছে, পেয়েছে কিনা? একটা হচ্ছে সুরক্ষা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আপনার N95 মাস্কও যদি আপনি ইউজ করেন, এখানে কিন্তু বলে না যে 100% আপনার আছে, সেখানে কিন্তু লেখা আছে 99%, সেখানে কিন্তু ঝুঁকি থেকে যায়। তারপর হচ্ছে যে আমরা প্রথম দিকে আসলে ওরকম সাফিসিয়েন্ট এই যে কি বলে যে PPE যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ওইভাবে আমরা দিতে পারিনি। আবার অনেক সময় আমরা অনেকে এটা কীভাবে পড়তে হবে সেটাও জানি না। আবার অনেক পেশেন্ট আমাদেরকে আসলে হিস্ট্রি লুকাইছে, লুকানোর জন্য আমরা অতটা কেয়ারফুল ছিলাম না। আমরা নর্মাল রুগীর মতো দেখে আমাদের ডাক্তাররা দেখেছে লং টাইম এক্সপোজার থাকার জন্য তারা অল্পতেই আক্রান্ত হয়ে গেছে, মানে বুঝে ওঠার আগেই আক্রান্তটা হয়ে গেছে চিকিৎসকরা। স্যার, আমি আপনার কাছে আরো অনেক কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা এখন চলে যেতে চাই সরাসরি সিরাজগঞ্জে। সেখানে আমাদের সঙ্গে যুক্ত হবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ। ডক্টর ফারুক আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর ফারুক আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সরি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে 64 জেলার মধ্য থেকে এখন পর্যন্ত 45টি জেলাতে করোনা সংক্রমিত হয়েছে, কিন্তু সিরাজগঞ্জ উপরওয়ালার অশেষ মেহেরবানিতে এখনো সিরাজগঞ্জে করোনায় কাউকে শনাক্ত করা হয়নি। সেটাকে কি আমরা বলবো আপনাদের আপনারা এই করোনা মোকাবেলার জন্য আপনাদের যে পূর্ব প্রস্তুতি সেটা সফলতা, নাকি আপনারা এখন পর্যন্ত নিজেরাই জানেন না যে আপনাদের জেলাতে কেউ আক্রান্ত আছে কিনা? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি যে আমাদের সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্তকরণ যেটা পজিটিভ যেটা বলি COVID-19 আক্রান্ত কেউ হয়নি। আমি যদি আপনাকে একটি ছোট্ট পরিসংখ্যান দেই, এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা 74টি স্যাম্পল আমরা পাঠিয়েছি, যেটা আমাদের এর মধ্যে 8টি স্যাম্পল আমরা ঢাকাতে IEDCR এ পাঠিয়েছিলাম, এবং পরবর্তীতে 66টি স্যাম্পল আমরা রাজশাহী মেডিকেল কলেজে আমরা পাঠিয়েছি। আজকে পর্যন্ত আমরা 42টি ফলাফল পেয়েছি, এতে আমাদের সবগুলো রেজাল্টই নেগেটিভ এসছে। এতে আমরা অত্যন্ত আশাবাদী, আরো বাকি 32টি স্যাম্পল রয়ে গেছে, আমরা হয়তো পেয়ে যাবো রেজাল্ট, তাহলে আমরা বলতে পারবো নিশ্চিতভাবে যে আমাদের কোনো। ফারুক সাহেব, আমি একটু আপনাকে থামাচ্ছি। আমি যেটা আপনাকে একটু আমাদের হাতে সময় কম, তো এটা খুবই আশার খবর যে প্রত্যেকটা রেজাল্টই নেগেটিভ, কিন্তু আজকে যেটা নেগেটিভ আসলো, আগামী কাল যে সেটা পজিটিভ হবে না, সেটিকে সামাল দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুতি রেখেছেন? আপনাদের যেখানে আছে সিভিল সার্জন সাহেব, আপনাদের ওখানে কি করেছেন সিরাজগঞ্জ?
আচ্ছা, প্রথমে আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে আমাদের প্রশাসন সহ আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে আমরা যেটা করেছিলাম, মানুষের যে কোয়ারেন্টাইন যে নতুন টার্মটা ছিল, আমরা হোম কোয়ারেন্টাইনের প্রতি আমরা কিন্তু নজরটা দিয়েছি বেশি। হোম কোয়ারেন্টাইনে দেওয়ার ফলে প্রত্যেকটি মানুষ যারা বিদেশ থেকে এসেছিলেন এবং বাইরে থেকে যারা এসেছিলেন, আমরা হোম কোয়ারেন্টাইনটা নিশ্চিত করেছি। তাদেরকে বোঝানো গিয়েছে যে হোম কোয়ারেন্টাইনে ভয়ের কোনো কারণ নেই, তারা শুধুমাত্র 14 দিন আলাদা থাকবে। এই যে আমাদের বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের সংবাদ মাধ্যমে যারা আছে তারাও অনেক পজিটিভ প্লে করেছে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা পজিটিভ প্লে করেছে। সুতরাং তারা সবাই মিলেই আমাদেরকে মানুষদেরকে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে হোম কোয়ারেন্টাইন কোনো ভয়ের কোনো বিষয় নয়, এখানে আমরা শুধু আলাদা থাকবো। তারপরে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা, আমরা সরাসরি তাদের কাছে বাসায় গিয়ে আমরা খোঁজ নিয়েছি কেউ অসুস্থ হলো কিনা। কেউ অসুস্থ হলে তখন তার কাছ থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছি। ফলে বলেই আমার মনে হয় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে আছি। ফারুক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল আই প্রতিনিধি, সেখানে নিশ্চয়ই উপস্থিত আছেন আমাদের ফেরদৌস রবিন ভাই, তাকেও আমরা আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রিয় দর্শক এখন যেতে চাই ফারা কবিরের কাছে। তিনি কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড বাংলাদেশের। ফারা কবির, আপনি আমায় শুনতে পাচ্ছেন কি? ফারা কবির, আপনি আমায় শুনতে পাচ্ছেন? ফারা কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি পাচ্ছেন তো এবার? জি জি। আমি প্রথমে যেটা জানতে চাই, করোনার এই বর্তমান কিংবা আজকের যে পরিস্থিতি, তার সার্বিক চিত্রটা দেখে আপনি কতখানি সন্তুষ্ট এবং পুরো ব্যবস্থাটা যে সেখানে আপনার কোনো পরামর্শ আছে কিনা, ত্রাণ সহ বিভিন্ন যে বিষয়গুলো, সেখানে আমি আপনাকে ইনক্লুড করে দিচ্ছি পোশাক শ্রমিকদের যে বেতন ভাতার জন্য বিক্ষোভ, সেটিও আমি আপনাকে আমার প্রশ্নের মধ্যেই অন্তর্ভুক্ত করলাম। আচ্ছা, আপনি অনেকগুলো ক্ষেত্রকে নিয়ে আসলেন। আমরা মানে যেটা দেখছি যে একেবারে সাধারণ এবং প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে যে করোনা এবং কোভিড-19 সম্বন্ধে বুঝতে পাচ্ছেন না, এখান থেকে সচেতনতা বাড়াবার একটা বিষয়, সেইখানে কাজ করতে হচ্ছে। সবচেয়ে বড় অসুবিধা হলো যে মানুষের যেমন স্বাস্থ্যের একটা সমস্যা, এর পাশাপাশি জীবিকার একটা সমস্যা চলে এসছে এবং এত মানুষ কাজ থেকে মানে কাজ হারিয়েছে, জীবিকার পথটা হারিয়েছে, সেটা আমাদের জন্য এখন অনেক বড় চিন্তার জায়গায় দাঁড়িয়েছে। এবং আমরা যাদের সাথে কাজ করি, ক্ষুদ্র কৃষক, সাধারণ মানুষ, দিন মজুর, এদের কারো এখন কাজ নেই। তো আমাদের সবাইকে কাজ করতে হচ্ছে। সমন্বয় একটা বিষয়। আপনি জিজ্ঞেস করেছেন যে ত্রাণ, তারপর ডিস্ট্রিবিউশন, এখানে তো সমস্যা আছে। আর পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দেওয়া একটা সমস্যা। কেন এখন আমাদেরকে যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আমরা খুবই দুঃখিত, এমনিতেই পোশাক সেক্টরের, আমাদের গ্রামীণ সেক্টরের যারা কাজ করেন তাদের বেতন নিয়ে প্রতি বছর কিছুদিন পরপরই সমস্যা দাঁড়ায়। আর এমন অবস্থায় তাদেরকে এই ধরনের একটা অসুবিধায় পড়তে হবে, এটা আমরা চিন্তাই করতে পারিনি। এবং 14 তারিখে তাদের ঢাকায় আসতে হলো, এবং এই যে আসলো, এইভাবে কিন্তু সামাজিক যে স্প্রেডটা ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের বেড়ে গেল। মানে এই পোশাক শ্রমিকদের অবাধ আসা, ফারা কবির আমি একটু থামাচ্ছি আপনাকে, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন পোশাক শ্রমিকদের এই ঢাকায় আসা যাওয়া এভাবে ছোটাছুটির কারণে সংক্রমণটা আরেকটু বেশি মাত্রায় বেড়ে গেছে। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, অর্থনৈতিক মন্দাটা তো আমাদেরকে সারা পৃথিবীর মতো বাংলাদেশকেও পড়তে হবে, কিন্তু যারা আমাদের সঙ্গে যারা উন্নয়ন সহযোগী সংগঠনগুলো আছে, তারা কি আপনারা কোনো পরিকল্পনা নিয়েছেন সেটাকে কি করে মোকাবেলা করা যাবে? আমরা সবাই যেটা দেখছি যে একটা তো স্বাস্থ্যের জায়গাতে আমাদের সবাইকে কাজ করতে হচ্ছে, সচেতনতা। দ্বিতীয়ত হচ্ছে খাদ্যের অভাব যেন না ঘটে, মানুষ খাওয়ার যেন রকম ভাবে দেখেছে, কিছুটা হলো খাওয়ারের নিশ্চয়তা জায়গাটা করতে হবে। আর অর্থনৈতিক মন্দা, এটা তো আমরা বুঝতেই পারছি যে দীর্ঘমেয়াদী একটা সমস্যা। এবং আমরা যেটা বারবার বলছি যে ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়ানো, এই ছোট ছোট ব্যবসায়ী, দোকান, এদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের জন্য, কিন্তু এগুলো তাদের কাছে অ্যাকচুয়ালি পৌঁছায়। যদি বরাদ্দ থাকে কিন্তু এটা বরাদ্দটা তাদের পর্যন্ত না পৌঁছায়, তাহলে আমরা অনেক বড় সংকটের সম্মুখীন হব।
অসংখ্য ফারা কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। প্রফেসর আবু ইউসুফ, আমি আপনার কাছে জানতে চাই, যে স্বাস্থ্য কর্মীরা তো একদম ঝুঁকির মুখে আছে এবং তারা তাদের নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েই জনগণের সেবা করে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু একটা সেবাটা দিয়ে তাদেরকে আবার বাড়িতে ফিরতে হচ্ছে। বাড়িতে ফেরার সময় তারা কিন্তু পরিবারের কাছে ফিরছে, পরিবারও ঝুঁকির মধ্যে আছে। তো তাদেরকে কি সেপারেশনে রাখার কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিংবা হয়েছে কিনা? জি আপা, আমাদের যে কোভিড হসপিটাল যেগুলো করা হয়েছে, বিশেষ করে কর্মীটোলা এবং আপনার কুয়েত মৈত্রী হাসপাতাল, এই দুটি হাসপাতালের সাথে আমাদের হোটেল ভাড়া নেওয়া হয়েছে, যে এই ডাক্তাররা ডিউটি শেষে ওইখানে তারা থাকবেন, ওইখানে তারা সরকারি খরচে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে 14 দিন পর্যন্ত ওই হোটেলেই থাকবেন। এটাকে বলে হোম কোয়ারেন্টাইন। থাকার পরে তারপর আবার 14 দিন তারা ছুটি পাবেন যে ফ্যামিলির সাথে মিট করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে তাদের ফ্যামিলি ঝুঁকিপূর্ণ থাকে না। এখন আমরা যারা হসপিটালে নন কোভিড হসপিটালে কাজ করি, যদি কোনো কারণে কন্টামিনেটেড হয়ে যায়, সেখানে কিন্তু তার ফ্যামিলিগুলো নিঃসন্দেহে। স্যার, অনেক রোগীরা কিন্তু তাদের রোগটাকে গোপন করে চিকিৎসকের কাছে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা আক্রান্ত হয়, সেই চিকিৎসককে বাড়িতে যেতে হচ্ছে। তো তাদের ক্ষেত্রে আপনাদের ভাবনা আছে কিনা? তাদের ক্ষেত্রে সব হসপিটাল তো কোভিড হসপিটাল না। এখন সত্যি কথা বলতে কি, যে অত তো আমাদের ওইভাবে তো সুযোগ বা ওইভাবে হোটেল ওইভাবে তো ম্যানেজ করা হয় নাই, এবং ম্যান পাওয়ার একটা তো ব্যাপার আছে। এটা কি করা উচিত কিনা? এটা করতে পারলে নিঃসন্দেহে ভালো হয়, যে করতে পারলে তো অবশ্যই ভালো হয়। সেটা তো আমি চাইলে এখন রাতারাতি করতে পারবো না। এগুলো হোটেল ভাড়া করা, খাওয়ার সিস্টেম করা, যেমন কিছু কাজ আমরা করে দিচ্ছি। যেমন ঢাকা মেডিকেলে যেই ডাক্তার বা স্টাফরা ডিউটি করছে তাদের জন্য বাস, এই সুযোগ সুবিধাগুলো করে দিছে। কিন্তু আপনি যেটা বলছেন আইডিয়ালি ওইটাই হওয়া উচিত, যে সে ডিউটি শেষে সে একটা কোয়ারেন্টাইন একটা জায়গায় থাকবে এবং সে তার ফ্যামিলির সাথে মিট করবে 14 দিন থাকার পরে, যেটা কুয়েত মৈত্রী এবং আমাদের কর্মীটোলা হসপিটালের জন্য যেটা করা হয়েছে। স্যার, আমরা অনেক আতঙ্কের কথা শুনছি, আমরা অনেক ভয়ের কথা শুনছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে সংক্রমণের তো একটা, স্যার আপনারা এখন বলছি এই সময়টাকে আমরা বলছি পিক টাইম যাচ্ছে। স্যার, এই পিক টাইম অর্থাৎ 50-52 দিন, আমরা 52 দিনের মধ্যে কিংবা 50 দিনের মধ্যে পা ফেলেছি, সেটা কি জ্যামিতিক হারে সংক্রমণটা বাড়ছে? এটা আমাদের একটা সৌভাগ্য যে হ্যাঁ সংক্রমণ বাড়তেছে, এটা বাড়বে, এটা আমি আগে থেকে জানি যেটা বাড়বে। এখন আমাদের ফার্স্ট যে কেসটি ডায়াগনোসিস সেটা হলো 8 মার্চ, সেই হিসাবে এখন আমাদের 50-51 দিন হয়ে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন যে একদম টাইডাল ফ্লো যেটা বলে যে জ্যামিতিক হারে বাড়বে, সেটা বাড়তেছে, কিন্তু জ্যামিতিক হারে আরও হয়তো বাড়তে পারতো, হয়তো সেটা আমরা পাচ্ছি না। সেটা কয়েকটা কারণ হতে পারে, যে আমরা যেহেতু সাফিসিয়েন্ট টেস্ট করতেছি না, সেটার জন্য হয়তো হয়ে অনেকেই ভালো হয়ে যাচ্ছে। যেহেতু 80% কেসে আমরা বলি যে সিমটোমেটিক, হালকা একটু গলা ব্যথা থাকে বা হালকা জ্বর থাকে, এটা আমাদের অনেক সময় এই সিজনাল চেঞ্জের জন্য এটা হতে পারে। তো ওটা ভেবে হয়তো আমাদের টেস্ট ওই ব্যাপক হারে করলে হয়তো এটা আমরা বলতে পারতাম। তারপরও যে হারে রুগীর সংখ্যা বাড়তেছে সেটা জ্যামিতিক হারে বলবো না। হ্যাঁ, এটা বাড়তেছে, এটা বাড়বে, এটা আমরা ধরে নিছি যে আগামী যে আমরা যে 25 তারিখ পর্যন্ত যে লকডাউন করেছি, হয়তো হাইস্ট ওই লেভেলে যা ঠেকার পরে এরপর একটা লেভেল ক্রস করবে, এরপর আবার বিমান যেভাবে উপরে ওঠে তারপর চলে আবার ল্যান্ড করে যাবে, এটা ওইভাবেই চলবে। তার মানে ঝুঁকির মধ্যে আর কদিন? ঝুঁকির মধ্যে তো এটা আসলে অ্যাকচুয়ালি ওইভাবে তো বলা যায় না পা, যে এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনই জানে। ঝুঁকি ধরেন আরও মিনিমাম 1-1.5 মাস তো থাকবেই। আমরা প্রিয় দর্শক আরেকবার যেতে চাই নাসিরউদ্দিন ইউসুফের কাছে। নাসিরউদ্দিন ইউসুফ, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছি। যতটুকু আমরা জানি আপনি ঢাকায় নেই, ঢাকার বাইরে আছেন, কিন্তু সেই ঢাকার বাইরের চিত্রটা আসলে কি? আপনি তো নিশ্চয়ই বাড়িতে আছেন, কিন্তু লকডাউন চলছে, সেখানে আপনি যে জায়গায় অবস্থান করেছেন তার আশেপাশের চিত্রটা কি? মানুষ কথা শুনছে তো, বাড়িতে আছে? আমি আমাদের এখানে বেস ক্যাম্প ছিল ধামরাই, আমি সে অঞ্চলে 19 তারিখে এখানে চলে এসেছি। পরে কাজে দুবার এখানে যখন হয় হাট যখন এবং মঙ্গলবার আটকে রাখা যায় না, প্রত্যেকে বলবেন ছোট্ট একটা দেশ। আমি ভাবছিলাম যে ঢাকার গুলি 10,000 লোক অধিক, কি করে আপনি বজায় রাখবেন? এটা বড় একটি বিষয় হচ্ছে এই যে এখানে কাছে ধান পেকে ধান তুলে আনবে,
কিছু কাজ পাচ্ছে তারা। মজুররা আগামীতে পাড়ায় মাস পরে তারা আর কাজ না থাকে। আমি কৃষি শ্রমিকদের নিয়ে অত ভাব মজুর আর গার্মেন্টস এবং অন্যান্য সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর যেটা বেশি সেটা আমাদের যে দপ্তর যে দিচ্ছে তারপর ঠিকভাবে নাসিরউদ্দিন ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটি বারবারই বলছেন যে আসলে সরকারের জন্য এটি যেমন বড় চ্যানেল, পুরো 17 কোটি মানুষের জন্য এটা আরেকটা বড় চ্যালেঞ্জ ঘরে থাকাটা। আপনি সুস্থ থাকবেন, পরিবারও নিশ্চয়ই সুস্থ থাকবে। স্যার, আপনাকে দিয়ে আমি একদম শেষ করতে চাই, আপনি শেষে এসে একজন চিকিৎসক হিসাবে কি বার্তা দিবেন? ঘরে থাকতে হবে, কিন্তু কি করে থাকতে হবে? সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, প্রতিটা নাগরিককেই ভাবতে হবে যে আমি ছাড়া সকলেই রোগী। যদি আপনি এটি ভাবেন তাহলে আপনাকে নিজেকে সুরক্ষা করার চান্স অনেক বেশি। কেননা আমি জানি না যে কাছের লোকটি সে আমার রোগী কিনা। আমরা অনেক সময় কথা বলার সময় ক্লোজ কন্ট্যাক্টে চলে যায়, মাস্কটা নিচে নামিয়ে দিই, অথবা নাকটা খোলা রাখি, হাতটা এডুকেটলি আমরা ওয়াশ করি না, অথবা অনেক সময় জুতাগুলো ও আপনার ওই যে ব্লিচিং পাউডারের পানি দিয়ে ওয়াশ করা, অথবা ফোমের মধ্যে যদি ব্লিচিং পাউডার দিয়ে আপনি ভিজায় রাখেন, সেই ফোম দিয়ে যদি পাটা একটু মুছে নিই, এই অনেকগুলো ব্যাপার সতর্ক থাকতে হবে। এবং সবসময় এবং এডুকুয়েট পরিমাণ ডায়েট খেতে হবে। যারা বয়স্ক লোক আছে তাদের সাথে সাক্ষাৎ করতে হলে হাতটা ধুয়ে আপনি একদম ওইভাবে মেনটেন করে যাবেন। হয়তো ইয়াংরা তেমন কিছু সাফার করে না, কিন্তু আমি রোগ নিয়ে গেলাম, বয়স্কদের জন্য ঝুঁকিটা সবসময় বেশি এবং বাচ্চাদের ক্ষেত্রে স্যার অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে যারা যারা যুক্ত হয়েছেন, এবং পরিশেষে আমি এটাই বলবো যে ওয়েদার ফোরকাস্ট কিন্তু বলছে সিলেট অঞ্চলে বৃষ্টি হবে, আর সিলেট অঞ্চলে যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু বড় ফসল কাটার সময় হয়ে গেছে। সুতরাং এই মহা বিপদের উপরে যদি আরেকটা বিপদ এসে হাজির হয়ে যায় তাহলে কিন্তু খাদ্য সংকট দেখা দিতে পারে। সুতরাং মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা এটাই হবে যেন বৃষ্টি না হয় এই বড় ফসল কাটার সময়। সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম।